আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের উত্তর কন্যায় একটি প্রশাসনিক সভা করেন এবং এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা যখন বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে বিরোধী দলের বিধায়ক হিসাবে বারবার করে আমরা এই কথা বলেছিলাম যে উত্তরকন্যা আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর অবসর যাপনের বা কিছুটা সময় কাটানোর একটি দপ্তরে পরিণত হয়েছে। এই দপ্তরকে ভুতুরে দপ্তর বলাও হতো, কারণ এই দপ্তরে কোনো ধরনের সচিবদের ধারাবাহিকভাবে বসবার রেওয়াজ ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রতিটি জেলার জেলা শাসক সহ ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে সিএস এর উপস্থিতিতে, আধিকারিকদের উপস্থিতিতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে উত্তরকন্যা যে কারণে তৈরি করা হয়েছিল যাতে উত্তরবঙ্গের মানুষকে দক্ষিণবঙ্গে ছুটে না যেতে হয়, ঠিক এইভাবে উত্তরকন্যা যাতে তৈরি করা হয় এই বিশেষ নির্দেশিকা তিনি সিএস কে দিয়েছেন, চিফ সেক্রেটারিকে দিয়েছেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জয়েন্ট ডিরেক্টর লেভেলের সচিবরা এখানে বসবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের গ্রিভেন্সেস শুনবেন, ল্যান্ড থেকে শুরু করে ইরিগেশন, ডিজাস্টার থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের যা উত্তরবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই দপ্তর এখানে প্রতিদিন যাতে ওয়ার্কিং স্ট্যাটাসে থাকে সেই ব্যবস্থা করবার তিনি নির্দেশ দেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য এনবিডিটির পক্ষ থেকে আরেকটি রিজিওনাল সেন্টার মালদা তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ হচ্ছে যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরকে ক্যাটার করতে পারে এইরকম জায়গায় এটি করা হবে। সেক্ষেত্রে গাজল একটা সম্ভাব্য জায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। তৃতীয়ত, গত বছর আপনারা জানেন 2025-এ অক্টোবর মাসে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষের মৃত্যু হয়, ঘরবাড়ি ভেসে যায়, যেটাকে সামনে রেখে আপনাদের এখনো মনে আছে যে নাগরাকাটায় ত্রাণের ব্যবস্থা করতে গিয়ে মালদার সম্মানীয় সাংসদ খগেন মুর্মু মহাশয় তার উপরে প্রাণঘাতী হামলা হয়, আমার উপরে প্রাণঘাতী হামলা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার যে পূর্ব অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার যাতে পুনরাবৃত্তি উত্তরবঙ্গের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময় হতে না হয় তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 50 জন এক্স সার্ভিসম্যান তারা পার্বত্য অঞ্চলে ডেপুট থাকবে, অ্যাপার্ট ফ্রম এনডিআরএফ, এসডিআরএফ ইত্যাদি সহ এদের আলাদাভাবে এদেরকে রাখা হবে যাতে দ্রুত কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি তৈরি হলে সেটাকে মোকাবিলা করা যায়। এখানে সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়কালে হয়, তার জন্য একটি মান্থলি মনিটরিং এবং সেই মনিটরিং মিটিং এ আর্মি, বিএসএফ সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তাদেরকেও পিডব্লিউডি, ইরিগেশন, ডিজাস্টার সহ অন্যান্য দপ্তরের একটা জয়েন্ট মিটিং করবার কথা বলেছেন এবং তিনি প্রি মনসুন
কি কি কাজ হয়েছে তার পুরো বিষয়ে জেলা শাসকদের কাছ থেকে জানতে চান এবং এখানকার যারা আধিকারিকরা রয়েছেন ডিজাস্টার থেকে শুরু করে ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে অন্যান্যরা তাদের প্রত্যেকের কাছেই তিনি এই বিষয়গুলোকে জানতে চান। সিভিল ডিফেন্স সহ অন্যান্যদের ক্ষেত্রে তিনি একটি পরিকল্পনা রেখেছেন, যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকে কি করে এই 3 মাস ব্যবহার করা যায় সেই নিয়ে তিনি আধিকারিকদেরকে আবেদন করেছেন বা অনুরোধ করেছেন এই ব্যাপারে তাদের পরিকল্পনা জানানোর জন্য। ন্যাশনাল হাইওয়ে এখানে আর কোনো ধরনের ব্যারিকেড রাখা চলবে না বলে তিনি নির্দেশ দিয়েছেন এবং এক্ষেত্রে তার পরিষ্কার বক্তব্য রোড সেফটিকে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্ব দিতে হবে এবং এই গুরুত্ব দেওয়ার কথা বলতে গিয়ে তিনি পরিষ্কারভাবে বলেন যে এনভিএসটিসি এই কয়েকদিন আগে ময়নাগুড়িতে একটি দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেকে মারা যান। তিনি বলেছেন যে স্পিডোমিটার এনভিএসটিসির পক্ষ থেকে সমস্ত গাড়িতে লাগানো এবং এই ব্যাপারে নিশ্চিতভাবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার যে রুলস এন্ড রেগুলেশন আছে সেটা তিনি দেখতে বলেছেন। রোড সেফটির জন্য এবং রেভিনিউ যারা কালেকশন করেন ইন্সপেক্টর অফিসার এবং যারা রোড সেফটিতে থাকেন ট্রাফিকের দায়িত্বে থাকেন তাদের প্রত্যেকের গায়ে বডি ক্যামেরা লাগাতে বলা হয়েছে। অর্থাৎ রেভিনিউ অফিসার ইন্সপেক্টর তাদেরকে ট্রাফিকের মতন তাদের বডিতে ক্যামেরা লাগানো থাকবে। তারা যে কোনো ধরনের যখন তারা ইনভেস্টিগেশন এনকোয়ারিতে যাবে তাদের ক্ষেত্রে এই বিষয়টি রাখা হয়েছে। ল্যান্ডের ক্ষেত্রে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পরিমাণ মানুষের হয়রানি হয় তাকে যে কোনো মূল্যে এই সরকার সেটাকে কমাতে চায় এবং তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি ল্যান্ড অফিসে বিএলআরও অফিসে সিসি ক্যামেরা ইনস্টলেশন হবে সর্বত্র এবং এই ব্যাপারে দ্রুত যাতে নির্দেশ দেওয়া হয়েছে এটা যাতে কার্যকরী হয়, যাতে এই সিসি ক্যামেরার মধ্যে দিয়েই বোঝা যাবে যে একজন মানুষ সেখানে কতক্ষণ ধরে আছেন, কি করছেন না করছেন সেটা ধরা পড়বে। রথযাত্রাকে শান্তিপূর্ণভাবে করবার কথা তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যেগুলো উল্লেখযোগ্য রথযাত্রা হিসাবে পরিচিত ঐতিহাসিক তার পটভূমিকা আছে, মানুষের উপস্থিতি ইত্যাদি আছে, এই নিয়ে 20টির বেশি রথযাত্রায় রাজ্যের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। রথ যাত্রীদের অ্যাসিস্ট্যান্সের জন্য এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা ইতিমধ্যেই জেলা শাসকদেরকে পাঠানো হয়েছে। এক্ষেত্রে আমাদের শিলিগুড়িরও নাম রয়েছে এবং অন্যান্য জেলারও রথযাত্রার নাম রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গার এয়ারপোর্টের যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে সমস্যা আছে এই ব্যাপারেও সিএস সাহেবকে বলা হয়েছে এবং পরবর্তীকালে উত্তরকন্যাতে ল্যান্ডের অফিসারও বসবেন। ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে মালদা সাউথ দিনাজপুর সহ হাসিমারা, এনএইচ, এয়ারপোর্ট, রেল, আরবি এই সমস্ত ক্ষেত্রে দ্রুত যাতে এই ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া চালানো সম্ভব হয় সেটা উত্তরকন্যা থেকে মনিটর করা হবে এবং তিনি যে পরিকল্পনা নিয়েছেন তাতে উত্তরবঙ্গের প্রতি তার যে দায় এবং দায়িত্ব প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে এবং তিনি বলেছেন এর আগের মুখ্যমন্ত্রী বেশ কিছু সরকারি আবাসন বাংলো বা যাদেরকে সাধারণভাবে প্রাসাদ বলা হয় যেগুলোর চাবি শোনা যায় যে কালীঘাটেই থাকতো, মুখ্যমন্ত্রী আসলেই একমাত্র খোলা হতো, সেগুলোকে সরকারি নিয়ম মেনে
সেগুলোকে খুলে দেওয়া হবে এবং যারা যেভাবে থাকার এবং আধিকারিক থেকে অন্যান্য যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এগুলোকে ব্যবহার করা হবে। সর্বশেষে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, এইখানে প্রত্যেকটি জেলায় 1 লক্ষ করে ডিএম সাহেবদেরকে বলা হয়েছে, টার্গেট দেওয়া হয়েছে 8 লাখ, অর্থাৎ এই যোজনায় 8 লাখ বেনিফিশিয়ারিকে অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এখানে কেন্দ্রীয় সরকারের একটা বড় অংশের এখানে সাবসিডি দেওয়া হয় এবং বাদবাকি অর্থ ব্যাংককে অতি স্বল্প হারে ইন্টারেস্টে সেটা পাওয়া যাবে এবং 3 কিলোওয়াট যদি আপনি আপনার বিদ্যুতের প্রয়োজনে, যে একটা রাফ এস্টিমেট তৈরি করা হয়েছে এবং সাথে দেখা যাচ্ছে যে এই যোজনা সঠিকভাবে ব্যবহার করলে খুবই মানুষের উপকার হবে এবং তার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রের যে যোজনাগুলো নিয়ে মানুষের সমস্যা হয়েছে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে এমএলএ এবং সরকারি আধিকারিকদের এই ব্যাপারে মানুষের কাছে যাওয়ার তিনি প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমেটিক কিছু এররের কারণে কিছু অভিযোগ এসেছিল অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে, সেগুলো দ্রুত রিজলভ করবার নির্দেশ তিনি দিয়েছেন। মোটামুটি ভাবে এই হচ্ছে আজকের সভার মূল নির্যাস, যেটা আপনাদের সামনে রাখলাম। আমি আপনাদের 5টা প্রশ্ন নেব এবং তারপরে আমার মনে হয় আজকের পিসিটা এখানে শেষ হবে। মালদায় যে রিজিওনাল সেন্টারটা হচ্ছে, এটা তো উত্তরকন্যা শাখা সচিবালয় মুখ্যমন্ত্রী, মালদাটা কি এনবিডিডির এটা হচ্ছে একটা লোকাল অফিস বা রিজিওনাল অফিস হবে। এটা উত্তরকন্যার বা সচিবালয়ের কোন রিজিওনাল অফিস নয়, এনবিডিডির একটি রিজিওনাল অফিস হবে। ফলে স্বাভাবিকভাবে খবর করবার সময় মানে এটা আসল কথা, উত্তরকন্যাটা অনেকে জেনে ফেলেছিলেন এটা এনবিডিডির অফিস, আসলে যে এটা সচিবালয় সেটা মানুষ ভুলে গিয়েছিল। ফলে সেই যে এক উত্তরকন্যাকে সচিবালয় হিসাবে প্রতিষ্ঠা করা এবং এনবিডিডির আরেকটি রিজিওনাল অফিস মালদা, যেটা দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাকে ক্যাটার করবে, সেই জন্য ওখানে একটা আছে। মানে আমি একটা জিনিস বারবার করে বলি, সেটা হচ্ছে যে কাজ করার পরে সেটা বলি, কাজ করার আগে কি কি করে এসছি সে দিয়ে কি দরকার। এইটা ঠিক আমি মনে করি পর্যটনের প্রশ্নে পশ্চিমবঙ্গ এবং অবশ্যই উত্তরবঙ্গ, মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় যে পর্যটন এবং বন ছাড়া কি আমাদের উত্তরবঙ্গ ভাবা যায়, আর মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভারতবর্ষের যে শক্তি সেটা পর্যটনে, এটা সারা পৃথিবীর কাছে শোকেস করা হবে। এবং সেই জন্য আমি বলেছি যে আগামী 5 বছর পরে এখানে যদি আবার বসি, তখন মানে নির্বাচনের আগে পর্যটনে কি কি কাজ করলাম সেটা বলবো। ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রশ্নটা, সেখানে যে একটা বলা হয়েছে, সেখানে যে 4টে বড় বড় ইনস্টিটিউশন কেন্দ্রীয় যে প্রকল্পগুলো হবে, তার ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যাপারটা কি এগোতে হবে? এখানে আপাতভাবে যে কথাগুলি আমাদের সামনে তুলে ধরা হয়েছিল, সেখানে এয়ারপোর্টের বিষয় এসছে, আরবির বিষয় এসছে, রেলের বিষয় এসছে, এবং আপনার প্রশ্নের সাথে আমি বলে রাখি যে কেন্দ্র এবং রাজ্যের যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পগুলোতে ল্যান্ডের ক্ষেত্রে যাতে দীর্ঘদিন কোনো সমস্যা তৈরি না হয় এই ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সরকারের হাতেও প্রচুর জমি আছে। সব ক্ষেত্রেই যে সরকারি প্রকল্পে করতে গিয়ে ল্যান্ড বড় আকারের অ্যাকুইজিশন করতে হবে, আমার ব্যক্তিগত ধারণা সেটা নয়। এরকম অনেক জমি আছে যেখানে যে আমাদের আইআইটি, আমাদের আইআইএম, ফ্যাশন ইউনিভার্সিটি, আমাদের এইমস, সেখানে সরকারি জমির মধ্যেও আমরা করবার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলে
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের চরম অচলাবস্থা চলছে, ডিসি নেই, রেজিস্ট্রার নেই, আপনার কন্ট্রোলার নেই, এবং আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ছাত্রভর্তি না হলে এই বছর আর ভর্তিই হবে না বিশ্ববিদ্যালয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ধন্যবাদ। আমি এই ব্যাপারে ইতিমধ্যে উচ্চশিক্ষা মন্ত্রী সম্মানীয় জগন্নাথ চট্টোপাধ্যায়কে বিষয়টি অবহিত করেছি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থা মেটানোর জন্য ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। দিল্লি গিয়েছেন, আজকে মনে হয় ওনার আসার কথা। আমি ওনার সাথে আজকে বা কালকে কথা বলে বিষয়টি আপনাদের সামনে। গত বর্ষাতে আপনারা আক্রান্ত হয়েছিলেন প্রাণ দিতে গিয়ে, এবছরও বর্ষা আসছে, ভারী বর্ষার পূর্বাভাস রয়েছে, কোথাও কি রিলিফ ম্যাটেরিয়াল এখন থেকে ইতিমধ্যে রিলিফ মেটেরিয়াল 8টি জায়গায় ইতিমধ্যে স্ট্যাক করা হয়েছে। এর আগে রিলিফ মেটেরিয়ালের নামে যেটুকু আমাদের বিধায়কদেরকে দেওয়া হতো সেটা ছিল সামান্য, তার 4 গুণ রিলিফ মেটেরিয়াল, যা গতবার আমরা পেতাম হচ্ছে মনে হয় 500টা টার্পলিন বা ত্রিপল। এবার অত্যন্ত উন্নত মানের 2000 করে এমএলএদেরকে দেওয়া হচ্ছে, এটা ইতিমধ্যে তিনি জানিয়েছেন। এবং এবার এমপি সাহেবরাও অর্থাৎ সাংসদদেরকেও রাজ্য সরকারের পক্ষ থেকে তার এলাকার জন্য একইভাবে রিলিফ মেটেরিয়াল দেওয়া হবে। বর্ষাকে সামনে রেখে ইতিমধ্যে রিলিফ মেটেরিয়াল 8টি বিভিন্ন জায়গায় স্ট্যাক করা হয়েছে। গতবারের অভিজ্ঞতা আমি তো বারবার করে বলি যে তৃণমূলের পরাজয় সেটার থেকেও শিক্ষা নেওয়ার আছে, যে সরকারকে দীর্ঘমেয়াদী চালাতে গেলে এবং পেছন থেকে ঢিলের গুঁতো, তারপরে এই হাফ প্যান্ট ইত্যাদি এগুলো যদি না দেখতে হয় তাহলে তৃণমূল যা করেছে সেগুলো করা যাবে না। তাহলে সেই শিক্ষা নিয়েই যে গতবার আমাদের 2025-এর অক্টোবর মাসের যে বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয় থেকে সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আজকে এই সভা করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলার, উত্তরবঙ্গের মানুষের উদ্দেশ্যে এটা বলার যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রতি 15 দিনে চেষ্টা করবেন তিনি একবার করে আসবার। তিনি দুর্নীতি রুখতে এতখানি বদ্ধপরিকর যে যে সমস্ত স্কিম হয়ে গিয়েছে তাদের ভিডিও করে ওনার সামনে প্রেজেন্ট করবার কথা বলেছেন। এবং মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতার কারণেই, এবং আমাকে উনি বলেও গেছেন যে উত্তরবঙ্গের জন্য আমরা এত কিছু করবে আমাদের সরকার, যেহেতু বাদবাকি শব্দগুলো আমি বলা উচিত নয়, আমি শুধু এইটুকু বললাম যে এতদিন উত্তরবঙ্গের জন্য আমরা যে প্রাণপাত পরিশ্রম করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী তার ভিত্তিতে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছেন যে উত্তরবঙ্গের মানুষ সবসময় যে একটা বঞ্চনার চাদরে ঢেকে থাকতেন সেটাকে মুছে দেওয়ার তিনি কাজ করবেন। আমি ওনাকে অনুরোধ করেছিলাম আপনাদের সামনে আসার জন্য, উনি আমাকে শুধু একটি কথা বলেছেন, আমাকে একটু কাজ করতে দাও, তারপরে নিশ্চয়ই আপনাদের সাথে উনি ময়নাগুড়ির ক্ষেত্রে আজকে যতদূর সম্ভব আমি আমার মেমোরি যদি সাথ দেয় তাহলে মনে হয় যারা মারা গিয়েছেন তাদের হাতে তিনি চেক তুলে দিয়েছেন। তিনি নিজে অত্যন্ত বেদনাহত এবং স্বাভাবিকভাবেই কারো শুধু ছোট বাচ্চা আছে, পরিবারে কিছু নেই, কারো সবাই চলে গেছে। তো এই ঘটনা থেকেই এই প্রেক্ষিতেই তিনি বলেছেন যে এনবিএসটিসির সমস্ত বাসে স্পিডোমিটার লাগানোর কথা এবং যাত্রী সুরক্ষাকে গুরুত্ব দেওয়াটাই ওনার কথার মধ্যে উঠে আসে। থ্যাংক ইউ।